সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের নামে বান্দরবানে 100 একরের বেশি সম্পদ, প্রভাব খাটিয়ে নৃগোষ্ঠীদের আরও শতাধিক একর জমি দখলের অভিযোগ। এবং সরকারি চাকরির আড়ালে প্রক্সি পরীক্ষার সিন্ডিকেট, কুষ্টিয়ার পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল্লাহ খালেদ গড়েছেন পাহাড় সম সম্পদ। বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের কয়েকটি নদীর পানি, এতে প্লাবিত হয়েছে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এছাড়া আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ঝালকাঠির বিষখালী পয়েন্ট, ভোলার দৌলত খান উপজেলার সুরমা মেঘনা পয়েন্ট ও তজুমুদ্দিন উপজেলার মেঘনা সুরমা পয়েন্ট। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনার বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। এছাড়াও প্লাবিত হয়েছে বরগুনায় দুটি ফেরির সংযোগ সড়ক ও গ্যাংওয়ে। বর্তমানে জোয়ারের সময় পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি বিপদসীমার প্রায় 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তলিয়ে গেছে বড়ইতলা ও আমতলী ফেরিঘাটের সংযোগ সড়ক সহ ফেরির গ্যাংওয়ে। এতে একদিকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা, অপরদিকে ফেরির সংযোগ সড়ক ও গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন পারাপার। পানি বৃদ্ধির আরও খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালিক মিঠু। কীর্তনখোলা সহ বিভিন্ন নদীর পানি তো বিপদসীমার উপরে, তো নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এছাড়াও ফেরি পারাপার সহ কি দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন মানুষ, জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আসলে মৌসুমী বায়ু এবং যে আমাবস্যা জোয়ারের ফলে কিন্তু বরগুনার যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে যে এখানকার যে দুটি নদী, বড় নদী রয়েছে পায়রা এবং বিষখালী নদী, আসলে বিপদসীমার যেটা পানি উন্নয়ন বোর্ড গতকালকে জানিয়েছেন যে এখানে বিপদসীমার প্রায় 27 সেন্টিমিটার পানি আসলে বেশি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার যে ফেরিঘাটগুলো রয়েছে, যে গাংওয়েগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা গতকালকে জোয়ারের প্রভাবে কিন্তু আমরা দেখি ডুবে যেতে মানুষের একটা ভোগান্তি দেখেছি। বিশেষ করে এখানকার যারা যে বেড়িবাঁধের বাইরে যে এলাকাগুলো রয়েছে, চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো আসলে পানি আসলে তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে বেড়িবাঁধের বাইরের যে পরিবারগুলো রয়েছে এবং ঘরবাড়িগুলো সেগুলো পানিতে ডুবে গেছে এবং তাদের রান্নাঘান্নাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এখানকার যে জোয়ারের সময় মানুষ, বেশি দূরবর্তী মানুষ আসলে বেড়িবাঁধের একটি অংশ বাহিরে থাকে, তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে এই সব নদীর পানি বৃদ্ধির ফলে। আজকে কিছুটা হলো আমরা যেহেতু শুনেছি আসলে কিছুক্ষণ আগে যে জোয়ার বা কিছুক্ষণ পরেই আবার জোয়ার আসবে, সেই জোয়ারে আবার মানুষের ভোগান্তি হবে। এখানে জোয়ার ভাটা আসলে পানি আবার নেমে যায়, আসলে পানি আসলে স্থায়ী থাকে না, যার ফলে মানুষের দুর্ভোগটা কিছুটা হলো আসলে লাঘব হচ্ছে। কিন্তু যার ফলে কিন্তু মানুষ এই যে জোয়ারের পানি বৃদ্ধির ফলে কিন্তু যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে নিচু যে বেড়িবাঁধগুলো রয়েছে এবং যেগুলো ভাঙা, আসলে এখানকার যারা পানি উন্নয়ন যেটা জানিয়েছে প্রায় এখানকার 23টি পোল্ডারে কিন্তু প্রায় অনেক 3.5 কিলো যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। বিশেষ করে নলটোনা এবং ডাল ভাঙা এবং যে বাউলকর বিভিন্ন সহ যে এলাকাগুলো রয়েছে এবং যে পাথরতলার এই যে দুইটা এবং পদ্মা এলাকায় যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে আসলে লোকালয় পানি ঢোকার একটা খবর আমরা আসলে পেয়েছি। বিশেষ করে এই জোয়ারের পানির বৃদ্ধি আমরা দেখেছি প্রায় 2 থেকে 3 ফুট পানি আসলে যে স্বাভাবিক যে জোয়ার হয়, সেই জোয়ারের বেশি পানি আমরা দেখেছি যে উঠতে, এবং সের ফলে কিন্তু মানুষের এটা ভোগান্তি হচ্ছে। বিশেষ করে এই 2 দিন আবহাওয়া ভালো থাকে, এর আগে কিন্তু ভারী বৃষ্টিপাতে কিন্তু প্রচুর এবং বৈরী আবহাওয়ায় এ যাবত 2টি মাছের ট্রলার ডুবির ঘটনা করেছে, যার ফলে কিন্তু 11 জন জেলেকে উদ্ধার করতে, এখনো 2 জন জেলের ভিতরে একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আরো অন্য এক জেলের কিন্তু এখনো মরদেহ নিখোঁজ রয়েছে। সর্বোপরি যে এখানকার যে আবহাওয়া এবং যে ঘুমোটা আবহাওয়া মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াটা আসলে মানুষের মধ্যে একটি আতঙ্কও বিরাজ করছে। এখানকার মানুষের মধ্যে সেই আতঙ্ক রয়েছে, কারণ এই সময়টি আসলে ঘূর্ণিঝড় প্রবণ সময় এবং হঠাৎ করেই আবহাওয়া খারাপ করার ফলে কিন্তু এবং সর্বোপরি যে এখানকার মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং অতিরিক্ত জোয়ারের ফলে কিন্তু অনেকের রান্নাবান্নার বন্ধ হওয়ার উপক্রম হয়ে থাকে এবং সর্বোপরি যে এখানকার যে স্বাভাবিক জোয়ারের ফলে পানির বৃদ্ধির কারণে কিন্তু মানুষের মধ্যে ভোগান্তি হচ্ছে এবং যে বেড়িবাঁধের বাইরে মানুষেরও ভোগান্তি হচ্ছে। এই ছিল আসলে বগুড়া থেকে সর্বশেষ সাথী। ধন্যবাদ মিঠু। বৈরী আবহাওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খবর জানাতে বিস্তারিত আমাদের জানাবেন কক্সবাজার থেকে সহকর্মী শঙ্কর বড়ুয়া। রুমি,
লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে কিনা আর আবহাওয়ার বৈরী পরিস্থিতিতে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, এছাড়াও পর্যটন শিল্পে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন বিস্তারিত। সাথে যদি বলি, কক্সবাজারে কিন্তু বৈরী আবহাওয়া গত 4 জুলাই থেকে শুরু হয়েছে। সেই থেকে কক্সবাজারে একটানা 9 দিনের বৃষ্টিপাত ছিল। পরবর্তীতে বৃষ্টিপাত বলতে গেলে গত 13 জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম আছে। সেই থেকে থেমে থেমে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমি কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সঙ্গে কথা বলেছিলাম। উনি জানিয়েছেন কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় 3 নম্বর সতর্কতা সংকেতের কথা নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে পুরো জুলাই মাস জুড়েই এই হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত 58 কিলোমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আমাদের এমনটি তথ্য জানিয়েছেন। তবে যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বন্যা বানের পরিস্থিতি সৃষ্টি হবে না এমনটা আর কথা বলছেন। আর বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় পানির উচ্চতা স্বাভাবিকের চাইতে 1-2 ফুটের বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের এমনটি তথ্য দেওয়া হয়েছে। এদিকে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে বৈরী আবহাওয়ায় বিরাজ করলেও পর্যটকের সংখ্যা তেমনটা নেই এমনটি আমাদের তথ্য দিয়েছেন। তবে অমৌসুম হওয়ার কারণে পর্যটকের উপস্থিতি এই সময়ে কম থাকে। হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা আমাদের এমনটি তথ্য দিয়েছেন। তবে তারা জানিয়েছেন কক্সবাজারে এই মুহূর্তে 10% মতো পর্যটক, বলতে গেলে 10-15 হাজার পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। তবে সাগর উত্তাল থাকায় কিন্তু এই মুহূর্তে সাগরে গোসল করা খুবই বিপজ্জনক এমনটি বলছেন আমাদের লাইফগার্ড। যারা পর্যটকরা কক্সবাজার সাগরে গোসলে নামছেন তাদেরকে গভীর সাগরে গিয়ে গোসল না করতে লাইফগার্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা পর্যটকদের সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন এমনটি বলছেন। তো এই সময়টাতে কিন্তু সাগর কিন্তু বৈরী রূপ ধারণ করে, সেজন্য পর্যটকদের লাইফগার্ডের নির্দেশনা মেনে গোসলে নামতে। থেকে বৈরী আবহাওয়া পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় লন্ডভন্ড রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন। কোথাও পানির তোরে ভেসে গেছে বসতঘর, আবার কোথাও ধসে গেছে সড়ক। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির আর ফসলি জমিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্তদের সামনে। প্রশাসন বলছে এই প্রক্রিয়ায় সহায়তায় প্রস্তুত তারা। রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। সাজানো গোছানো এই জনপদে এখন কেবলই চোখে পড়ে ধ্বংসযজ্ঞের চিত্র। ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক ভেঙে চুরমার, ফসলি জমি ভরাট হয়েছে, পলি পড়ে স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানেও তৈরি হয়েছে ক্ষত। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের 17টি গ্রাম প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1,500 পরিবার। স্থানীয়দের দাবি, বন্যায় প্রায় 500 ঘরবাড়ি, 144টি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও 3টি বিদ্যালয়, 3টি কমিউনিটি সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 20টি গ্রামীণ সড়ক ও 100 একর জমির ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত। পানজুরি, সাবাজুরি সব এলাকাতে ক্ষতি হয়েছে। এখানে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ফসলের জমি নষ্ট হয়েছে, দোকানপাট কিন্তু নাই। জমি ভাঙি গিয়ে কিছু একটু পর কি আকারে একটা দানও লাগে না, নবাইব খেরাও করি নেওয়ারি কিছু নবাইব অংশ নেই। আমাদের জোর দাবির হলো খালটা 1 নম্বর খনন করা না হলে আমাদেরকে এই নদীর পাড় থেকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা। বন্যার ভয়াবহতা কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় স্থানীয়রা। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চাইছেন তারা। বাজারের ক্ষয়ক্ষতি প্রায় 1,20 লাখ টাকা মতো, অত ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। এখন আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি যেন আমরা এই ইয়ার থেকে বাঁচতে পারি। সীমান্ত রোডের আশেপাশে যে কোনো একটা জায়গার মধ্যে আমাদের একটু জায়গা দিয়ে আমাদের বাজারটা স্থানান্তর করা হয়। সর্বকালের সেরা প্রধানমন্ত্রী, তিনি হয়তো আমাদের জন্য একটা কিছু করবেন, অবশ্যই করবেন।
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের প্রতি তাদের নির্দেশনা যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যেন আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করি, কারণ তিনি একটা সাস্টেনেবল পুনর্বাসন করতে চান যেন এরকম ঘটনায় মানুষ প্রতি বছর দুর্ভোগের মধ্যে না পড়ে। এরই মধ্যে 1000 পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরো সহায়তা পাঠানোর আশ্বাস প্রশাসনের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। দেশের কৃষি সম্প্রসারণ ও উন্নত মানের বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পটুয়াখালীর দশমিনা উপজেলার বিএডিসির বীজ বর্ধন খামার। কিন্তু তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্ব সংকটে ফেলেছে খামারটিকে। ভাঙনে প্রতিদিন ছোট হচ্ছে আয়তন, আছে জনবল সংকট সহ আরও নানা সমস্যা। দিগন্তচোরা সবুজের সমারোহ, সুশৃঙ্খলভাবে সাজানো বীজ উৎপাদনের মাঠ। পটুয়াখালীর দশমিনা উপজেলার চরাঞ্চলের 1000 একরের বেশি জমি নিয়ে 20 বছর আগে গড়ে তোলা হয় বিএডিসির এই বীজ বর্ধন খামার। এখানেই উৎপাদিত হচ্ছে ধানসহ বিভিন্ন ফসলের ভিত্তি ও প্রত্যায়িত বীজ। চলে নতুন জাত উদ্ভাবনের গবেষণাও। তবে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনের মুখে প্রতিদিনই ছোট হচ্ছে খামারের আয়তন। ভাঙতে ভাঙতে নদী চলে এসেছে প্রশাসনিক ভবনের খুব কাছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে চলতি বর্ষাতেই দক্ষিণাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খামার বিলীন হবে নদীগর্ভে, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ভাঙন প্রতিরোধে অর্থনৈতিকভাবে ফিজিবল, আমাদের যদি বালির ব্যাগ দিলে এটা স্থায়ী হয়, আর যদি আমরা এটা বাড়ায় আরও 2-3 কিলোমিটার করতে পারি তাহলে এই খামারটা আর জমি ভাঙন থেকে রক্ষা পায়, কারণ ভাঙনটা মোটামুটিভাবে নিয়ন্ত্রণে চলে আসে এবং খামার অ্যাজ ইউজুয়াল কার্যক্রম চলতে পারে। কেবল নদী ভাঙন নয়, জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে খামারের কার্যক্রম। অনুমোদিত 35টি পদের বিপরীতে কর্মরত মাত্র 3 জন। প্রয়োজনীয় জনবল না থাকায় মাঠে পড়ে নষ্ট হচ্ছে কৃষি উপকরণ আর সরকারের কোটি টাকার সম্পদ। এ অবস্থার মাঝেই খামারটি পরিদর্শন করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এখানে যদি জনবল দেওয়া হয় এবং এখানে যদি ভাঙন প্রোটেকশন নেওয়া হয় এবং এইটার পাশাপাশি যদি তরের কিছু জমিকে কানেক্টেড করে সরকারের যে চিন্তা ভাবনা যে আপনার বিশেষ করে অল্প সময়ের মধ্যে যেসব ফসলের উৎপাদন ভালো হয়, দ্রুত বর্ধনশীল, সেক্ষেত্রে এই খামারটিকে তো একটি মডেল হিসেবে এটার ধারাবাহিকতা অব্যাহত রাখা যায়, তাতে এই অঞ্চল না শুধু সারা বাংলাদেশের মানুষই এটার দ্বারা উপকৃত হবে। কৃষি বাঁচলে বাঁচবে দেশ, তাই খামারটি রক্ষায় সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশাই সবার। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় হামে উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জনই সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 773 জন। গত 15 মার্চ থেকে 18 জুলাই পর্যন্ত হাম ও উপসর্গে 784 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে 95 শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 689 জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 14,318 জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে 1,16,710 জন। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে বান্দরবানে রয়েছে 100 একরের বেশি জমি। দুদকের মামলার পর এসব সম্পত্তি জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নৃগোষ্ঠীদের বেদখল হওয়া জমিও। তাদের দাবি, জোরপূর্বক দখল করা জমিগুলো প্রশাসনের হস্তক্ষেপে যেন ফেরত দেওয়া হয়। সবুজ পাহাড়ের বুকে বিস্তীর্ণ বাগান, মাছের ঘের, গরুর খামার আর চোখ ধাঁধানো বাগান বাড়ি। বান্দরবন সদরের সোয়ালক ইউনিয়নের মাছের পাড়ার 25 একরের এই বিস্তীর্ণ জমি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও কন্যার নামে কেনা। এছাড়া লামা উপজেলার সরই ইউনিয়নে 1/2 একরের বেশি পাহাড়ি জমি কেনার তথ্যও রয়েছে পুলিশের সাবেক এই মহাপরিদর্শকের নামে।
স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে জমির পরিমাণ একরকম দেখানো হলেও প্রভাব খাটিয়ে আশপাশের আরও শতাধিক একর জমি বেদখল করেছেন বেনজির। উচ্ছেদ হয়েছে অনেক পরিবার। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চাই। এবার বেনাজির আহমেদ মোহন সিং মার্মা কেয়ারটেকার, উনি পাহাড়িদের জায়গা টাকা দেব বলে প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। 2024 সালের 4 জুলাই আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের জব্দ করা সম্পত্তির দায়িত্ব গ্রহণ করে বান্দরবান জেলা প্রশাসন। এখনো প্রশাসনের তত্ত্বাবধানে আছে এসব জমি। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। বেদখল হওয়া জমির প্রকৃত স্বত্বাধিকারী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারগুলোর দাবি, প্রশাসনের হস্তক্ষেপে বুঝিয়ে দেয়া হোক তাদের জমির সত্ত্ব। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি। পুলিশ প্রধান জায়গারে লফলাইয়ে আইন গাছা খারিয়ারে গড় বান্ধি গোটালি গড় আইন তিয়া পয়সা কিছু নদী। জব্দ করা জমির মধ্যে নিজেদের হারানো সম্পত্তি ফিরে পেতে সরকারের কার্যকর উদ্যোগের অপেক্ষায় ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম নান্দনিক স্থান মতিহার উদ্যান। প্রাণ ও প্রকৃতি যেখানে মিশেছে এক হয়ে, কিন্তু উদ্যানটি এখন ব্যবহৃত হচ্ছে সিটি কর্পোরেশনের ভাগাড় হিসেবে। কর্তৃপক্ষের এমন দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্তে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার উদ্যান সবুজ গাছ, পাখি আর শিয়ালের আনাগোনায় প্রকৃতি যেন আপন মায়ায় জড়িয়ে থাকে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কাছে উদ্যানটি প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জায়গা আর নানা প্রজাতির গাছ, পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু সম্প্রতি সিটি কর্পোরেশন এই উদ্যানকে ব্যবহার করছে ময়লা ফেলার ভাগাড় হিসেবে। এখানে নগরীর ময়লা ফেলায় দূষণের মুখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, প্রকৃতি। মতিহার উদ্যানে এমন সব প্রজাতির পাখি বা এমন সব প্রজাতির বন্যজন্তু পাওয়া যায় যেগুলো আসলে বাংলাদেশে এর আগে কখনো রেকর্ড হয় না। প্রাকৃতিক এক ধরনের অভয়ারণ্য তৈরি হয়েছিল এতদিনে, ধরেন বিভিন্ন ধরনের সাপ, পোকামাকড়, এগুলোর এক ধরনের অভয়ারণ্য তৈরি হয়েছিল। তো সেই জায়গাটা তো আসলে নষ্ট হয়ে যাবে। পরিবেশটা যাতে সুরক্ষা নিশ্চিত করা হয় এবং এই যে সিটি কর্পোরেশন যে ময়লা ফেলাচ্ছে, এই ময়লা ফেলার জন্য রোধ করা হয়। পরিবেশবিদরা বলছেন বিশ্ববিদ্যালয়ের সীমানার ভেতরে ময়লা ফেলার ডাম্পিং স্টেশন একেবারেই অযৌক্তিক। এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। সিটি কর্পোরেশন কেন এই কাজটা করেছে সেটা আমার জানা নাই, তবে এখানে এই ছাত্ররা থাকে, তারপর ওইখানে একটা নির্দিষ্ট পরিবেশ আছে, সেই পরিবেশটা মানে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সিটি কর্পোরেশন অনুমতি ছাড়াই এখানে ময়লা ফেলছে, আর সিটি কর্পোরেশন বলছে নগরীর 30 নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS করার জন্য জায়গা দেখা হচ্ছে। এটা হয়ে গেলে দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয়ে আসবেন। বিষয়টা আসলে আমাদের কাছ থেকে কখনোই অফিসিয়ালি অনুমোদন নেওয়া হয়নি। আমি জানার পরে আমি চেষ্টা করছি অফিসিয়ালি জানাবো। ওই জায়গাটা আসলেই খুবই চমৎকার, তো এটা দেখতে আসলেই খারাপ লাগছে। আমরা সবাই চাই খুব ভালো একটা পরিবেশ, কিন্তু সেই পরিবেশের জন্য সেই জায়গাগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমরা ইতিমধ্যেই 30 নম্বর ওয়ার্ডের জন্য জায়গা চিহ্নিত করেছি। এই STSটা হয়ে গেলে এই সমস্যাটা থাকবে না এবং খুব দ্রুত এটা ইনশাল্লাহ হয়তো এর থেকে পরিত্রাণ আমরা পাবো। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ দূষণমুক্ত রাখতে ও জীববৈচিত্র্যের নিরাপত্তায় দ্রুত ভাগাড়টি স্থানান্তরের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।